আমেরিকান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে অনেকেই পাগলা প্রেসিডেন্ট হিসাবে বলেন, তিনি কিন্তু গতকালকেও বলছেন যে 13 তারিখের যে ঘটনাটা, এটা হলো আমার কাছে একটি ডাক। এই ডাকটি হতে পারে টার্নিং পয়েন্ট। 13 তারিখ হতে পারে আসলে ডক্টর ইউনূস যে বুঝতে পারছেন না যে কার সাথে খেলছেন, উনি যে নিজকে অতি ক্ষমতাসীন, অতি পাওয়ারফুল মনে করছেন, সেটারই একটা টেস্ট কেস হয়ে যেতে পারে বলেই আমার ধারণা। এই ডাকটি গণতান্ত্রিক অধিকার। কিভাবে গণতান্ত্রিক অধিকার? গণতন্ত্রে আপনি আপনার ম্যানিফেস্টো ডিক্লেয়ার করতে পারেন, আপনার দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে পারেন, বলতে পারেন। এবং আরেকটা বিষয় হলো যে এই অবৈধ অসাংবিধানিক সরকার 15-16 মাস হয়ে যাচ্ছে, নির্বাচন তো হতে দিচ্ছে না, তার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। অন দ্য টপ অফ দ্যাট, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা বাংলাদেশের 71 সনের স্বাধীনতা সংগ্রামের যে সকল অপরাধ হয়েছে, আন্তর্জাতিক ভায়োলেশন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যেমন যুদ্ধ অপরাধ, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে। যে বিচারের রায় ইতিমধ্যে নজরুল বলে দিয়েছেন, যে রায় আমরা অন্যান্য উপদেষ্টারাও বলে দিয়েছেন, এমনকি সরকার কর্তৃক নিয়োজিত অ্যাডভোকেট সে নিজেও বলে দিয়েছেন জাজের সামনে। অতএব এর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ, যার 33% বাংলাদেশি জনগণ প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে, 18 থেকে 33%, 18 কোটি বলছি, তাদেরকে বাদ দিয়ে আপনি একটা তাদের বিচার করবেন এবং সেটা রায় ডিক্লেয়ার করবেন সেই কোর্টে, যেই কোর্ট আসলে এটা আপনারা তৈরি করেছেন, এখন চেঞ্জ করেছেন, এটা ক্যাঙ্গারু কোর্ট হিসেবে, সবই আপনাদের নিয়ন্ত্রিত, জামাতের নিয়ন্ত্রিত। এটার বিরুদ্ধে যে ডাক, অতএব তারা এটার সাথে কি ধরনের, এই তথ্যগুলো এখনই বলতে চাচ্ছি না, তবে ধারণা করা হচ্ছে যে পুলিশ বাহিনীর কাছ থেকে যতটুকু সরকার আশা করছে হয়তোবা সেই রকম কিছু হবে না। সেটা হলো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন নিউজের কেন্দ্রবিন্দু, ছোট বড়, ওয়াশিংটন ডিসি, লন্ডন সহ সিডনি, সমস্ত জায়গায় বাংলাদেশে কি ঘটছে সেটা তারা গভীরভাবে লক্ষ্য করছে এবং প্রতিদিন এই নিউজগুলো হচ্ছে। অতএব শেখ হাসিনার নেতৃত্বে যে ঘটনাগুলো গত 15 দিন ধরে ঘটছে, এবং এই যে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যেটাকে ওনারা বলছেন লকডাউন, ঢাকা লকডাউন করার জন্য, এইটাতে যদি সরকার আসলে কোনো নৃশংসতা দেখায়, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক আন্দোলনের, বলবো যে তারা পুরোধা, বা তারা এই আন্দোলন তৈরি করতে তারা একদম বলবো যে একটা শুকনা পাতা থেকে স্ফুলিঙ্গ তৈরি করতে পারে, আগুন জ্বালাতে পারে, সরকার বাধা দিলে আরো বড় ধরনের আন্দোলন হবে। এবং পরেও আমেরিকান সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকেও বলছেন যে ভারত আমাদের বন্ধু, মোদি আমার বন্ধু, সমস্ত কিছু, এইসবগুলো লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখার কারণ আমি বলবো যে তুলসী গাবার্ড যে কথাটা বলেছেন সেটা খুবই প্রণিধানযোগ্য। ডক্টর ইউনূসের সময় কি আসলে শেষের পথে? আমি মনে করছি ইয়েস। সেসবগুলো কিছু একটু আলাপ করি। সেটা হলো তুলসী গাবার্ড কিছু কথা বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন। তুলসী গাবার্ড যেটা বলেছেন সেটা হলো যে আমরা রেজিম চেঞ্জের যে বাইডেন প্রশাসনের যে ছিল, তার থেকে আমরা বের হয়ে এসেছি। ইয়েস, আমরা যারা আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি তাদের আমরা একটা বিষয় জানি, শুধু ক্রিমিনাল আইনে যদি কোনো নতুন আইনে কোনো একজন আসামির কম শাস্তি হবে নতুন ধারায়, নতুন আইনে, তাহলে ওই আইনটা আগে থেকে ভ্যালিড হইতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে যে আইন আজকে পাস হবে, আজকে আইন হিসাবে হবে, ডিক্লেয়ার হবে, সেটা সেই মুহূর্ত থেকে সামনের দিনগুলোতে প্রযোজ্য। অতএব আমি সেই এই সহজ সূত্রে আমি বলি যে যেটা ইতিমধ্যে ঘটে গেছে সেটা তো আমরা ফিরে যেতে পারবো না। অতএব আমরা ভবিষ্যতে
এই ধরনের যাতে কাজগুলো না হয় সেটার জন্য আমেরিকা সেই পদ থেকে সরে এসেছে, এটাই বলছেন নিরাপত্তা উপদেষ্টা বা নিরাপত্তা অ্যাডভাইজার। আমি তুলসী গাবার্ডের কথা বলছি, তুলসী গাবার্ড এটা বলেছেন। এই সিগন্যালটা আপনি যদি আপনার অ্যানালাইজ করেন, আপনি যদি আপনার যারা আমাদেরকে শুনছেন তারা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, তার অর্থ হলো যে আমি মনে করছি এটা বিরাট একটা পরিবর্তন, এবং স্পেশালি এই রেজিম চেঞ্জের ঘটনাটা ঘটে বহু আগে ইয়ের মাধ্যমে এই ধরনের একই ধরনের রেগুলেশনের মাধ্যমে তিউনিসিয়া থেকে আরম্ভ করে ইরাক পর্যন্ত, সেটাকে যদিও আরব স্প্রিং বলা হচ্ছিল, তার পরবর্তীতে এই 30 বছর পর আজকে একই অবস্থায় আপনারা শ্রীলঙ্কাতে দেখেছেন, নেপালে আমাদের পরে ঘটলো, এবং বাংলাদেশে আফ্রিকারও কোনো কান্ট্রিতে হয়েছে। এই বিষয়গুলো থেকে আমেরিকা তাদের নিজস্ব যে অর্থায়ন সেটা থেকে সরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আপনার প্রশ্ন অনুসারে আমরা থেকে যাই আমাদের ইন্দো প্যাসিফিক জোনে তথা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, এবং আমেরিকা অবশ্যই সেই একটি জায়গা থেকে তারা পিছিয়ে আসবে না। সেই জায়গাটি সম্বন্ধে আমি বলে রাখি, সেটা হলো তাদের ইন্টারেস্ট। আমেরিকার যে ইন্টারেস্ট সেটা থেকে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ আসবে না। কিন্তু আমেরিকাকে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে যে আমেরিকার সাথে সেখানে ওই অঞ্চলে কাদের সাথে বিভিন্ন ধরনের চুক্তি আছে। যেমন চুক্তি আছে ভারতের সাথে, কি চুক্তি আছে? কোয়াডের মেম্বার আপনার অস্ট্রেলিয়া, আমাদের ইউনাইটেড স্টেটস এবং জাপান এবং ইন্ডিয়া। এবং ইন্ডিয়া চায়নার সাথে তার কোনো পারস্পরিক এই ধরনের কোনো চুক্তি নেই, কারণ চায়নাকে ঠেকাতে হবে। সমস্ত নির্দেশক বা আপনি সমস্ত সূচকে দেখা যাচ্ছে যে আমেরিকাকে পিছিয়ে ফেলে ইতিমধ্যে দিচ্ছে বা সমপর্যায়ে চলে এসেছে সমস্ত সূচকে, অর্থনৈতিক সূচকে, সামরিক সূচকে, অন্যান্য সূচকে। সেটা হলো চায়না। অতএব চায়নাকে ঠেকাতে হলে সেখানে ভারতকে কোনো ক্রমেই আমেরিকা তার বন্ধুত্বটা হারাবে না। আমরা যদিও কথার প্রশ্নটা ছিল একটা, আমি অ্যানালাইসিস করতে করতে চলে গেলাম আরেক জায়গায়, কিন্তু সেখানে আমাকে বলতে হচ্ছে যে ভারতের সাথে এমনকি অনেকটা বলবো যে সামরিক চুক্তিতে তারা যাচ্ছে, এবং ভারত অনেকটাই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকাকে রাশিয়ান তেল কমের কিনে তারা ইউরোপে বাজার করছে বা অন্যান্য দেশে, এমনকি বাংলাদেশেও বিক্রি করছে। এই যে ভারত, তারপরেও আমেরিকাতে নির্বাচনের আগে আমেরিকার পলিটিশিয়ানদের কে এমনকি সাংবাদিক, সংবাদপত্র, ব্যক্তি, সমাজের বিভিন্ন ব্যক্তি এন্ডোর্স করে। আমি কিন্তু আমার নাম দিয়ে এই একটা প্রচারপত্র ফেসবুকে শেয়ার করে আমি বলছি এটাকে সমর্থন, উইদিন ব্র্যাকেটে বলছি এন্ডোর্স কর। আমি আবার আহ্বানও করেছি যে আর আপনি, তার অর্থ হলো যে আমি আপনাকে আহ্বান করি, আপনি যদি এন্ডোর্স করেন, আপনি যদি এটার সমর্থক হন, কারণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে 15 মাস হয়ে গেল, তারা বলছে যারা ক্ষমতায় আসলো তারা মানুষকে মোলা ঝোলাচ্ছিল যে বাংলাদেশে নির্বাচন হয় না, তারা নির্বাচন চায়, কিন্তু সেটা কিন্তু আন্দোলনের সময় বলেনি। আন্দোলন করেছে পুরাপুরি অন্য কথা বলে, কিন্তু তারপরে এটার সাথে যুক্ত করেছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, অর্থাৎ শেখ হাসিনাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তাহলে তোমরা আর নির্বাচন দিচ্ছ না কেন? ফ্যাসিস্টদের মৌলিক চরিত্র হয় তারা অন্য রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে। এটা হলো ফ্যাসিস্টের বেসিক, যে আমরা ছাড়া অন্য কেউ না। এবং সেটা এরকম না যে তোমরা এক্সিস্ট করতে পারবে না, সেটা না, তারা এক্সিস্ট করতে পারবেই না। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের, আপনি জানেন যে ডক্টর ইউনূস যখন এখানে এসেছিলেন সেপ্টেম্বরে, সে যাওয়ার পথে একটা তার নিজস্ব অর্থায়নে বোধহয়
একটি গণমাধ্যম, যেটাকে আমি আসলে চিনি না, নামও জানি না, তাকে উনার ইন্টারভিউ দেন, এবং সেই ইন্টারভিউয়ে সেই অ্যাঙ্কর যখন বারবার জিজ্ঞেস করছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, তাদের তো বাংলাদেশের সবচেয়ে বেশি সাপোর্টার বা ভোট আছে, ও একদম সে যেভাবে নির্দ্বিধায় মিথ্যা কথা বলতে থাকেন, সেভাবে বলছে না এটা তো নিষিদ্ধ না, তাদের কার্যক্রম বন্ধ। তো ওই লোক আবার বলো, অ্যাঙ্কর জিজ্ঞেস করে কার্যক্রম বন্ধ মানে তাদের অফিস কি, তারা অফিসে যেতে পারে? না, অফিসে যেতে পারে না, কাজ করতে পারে, তাহলে আলটিমেটলি তারা তো নিষিদ্ধ ঘোষিত। অতএব ফ্যাসিজমের প্রথম হলো যে মানুষের অধিকারকে হরণ করে ফেলা, যেটা আইন দিয়ে, তারা এটা তো নিষিদ্ধ ঘোষণা করেছে। বর্তমান সরকার অধ্যাদেশ বলেন, আদেশ বলেন দিয়ে এটা নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং বাংলাদেশের জন্মের সাথে যেই রাজনৈতিক দলটার শুধু ওতপ্রোতভাবে যুক্ত, এটা বলবো না, 5ই আগস্টের পর এখন আমি দস্তগীর জাহাঙ্গীরও বলি যে ইয়েস, বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রাজনৈতিক শক্তি যে নেতৃত্ব দিয়েছিল, যার আন্ডারে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এন্ড বাংলাদেশকে রাজনৈতিকভাবে স্বাধীন করার জন্য এককভাবে যে ব্যক্তিটিকে আমরা দায়ী করতে পারি, উনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে আর কোনো সংশয় থাকার কারণ নেই, কারণ অন্য কোন দল যারা এখন বাংলাদেশে এই হায়ানার মতন বিচরণ করছে, তারা কিন্তু 71কে অস্বীকার করছে, তারা সংবিধানকে অস্বীকার করছে। এমনকি গতকালকে দেখলাম এই শিশু, এখন সে 13 তারিখে নাকি সে তার নিজস্ব মিলিশিয়া বাহিনী নামাবে, এই উপদেষ্টা, সে গতকালকে দেখলাম জাতীয় সঙ্গীত করতে নিষেধবাদ করতে দিচ্ছে না, ভেঙে আসছিল। ইউনূস হতভম্বই শুধু হয়নি, ইউনূসের কাছে সেটা অনেকটাই একটি এমন এক, মানে আমরা এইভাবে বলি, মানুষ যদি কাউকে মানে মহা ব্যক্তি হিসাবে প্রতিনিয়ত তাদের করে, পূজনীয় করে তোলে কোনো একটা বলয়ের ভিতরে, সে কিন্তু তাকে মহাশক্তিধর মনে করে। ব্যক্তিগত পর্যায়ে ডক্টর ইউনূস সম্বন্ধে এখন আপনার আর আমার চেয়ে সাধারণ মানুষ অনেক সুন্দর করে বলে যে একটি নির্দয় মানুষ, এবং যার কোনো আসলে বিকার নেই। উনি 2 বছরের শিশুদের রেপ করে হত্যা করা হয়, সেটা নিয়ে উনি সরকার দখল করে আছেন, কিছু বলেন না। কিন্তু এই বিকারলেস মানুষটাও, এই মনস্টারটাও কিন্তু একদম চুপ হয়ে গেছে। এই কারণে সে কিন্তু দেশ ভ্রমণের জন্য, তারপর সরকারি টাকায় দেশ ভ্রমণ, এবং এটাই তো তার মানে মৌলিক বিষয়টা হলো, আমি আরো সহজভাবে বলতে চাই যে ফকির অর্থ যে ভিক্ষুক যদি ঘর থেকে প্রতিদিন বের হয়ে না যায়, তাহলে তার ঘরে এসে কেউ ভিক্ষা দিয়ে যাবে না। ডক্টর ইউনূস সেই পড়াশোনা করার সময় থেকেই জানেন যে পৃথিবীর বহু ধরনের ফান্ড রয়েছে, বহু ধরনের। আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারাও গিয়ে এখন যেটা বলে ইন্টারনেটের যুগ, আপনারা নিজেরা খুঁজে দেখতে পারেন পৃথিবীর শত শত কোটি কোটি ডলারের ফান্ড রয়েছে, এবং সে কিন্তু তার সেই ইয়াং লাইফ থেকে এই ফান্ডের পেছনে দৌড়াচ্ছে, এবং সেই ফান্ড দিয়ে সে তার লাইফকে সেট করেছে। এমনকি আন্তর্জাতিক যেমন পড়াশোনার খাতিরে, ইউনাইটেড স্টেটসে থাকার খাতিরে, আমেরিকার সবচেয়ে প্রভাবশালী একটি পরিবারের সাথে তার সম্পৃক্ততার খাতিরে সে কিন্তু বাংলাদেশের প্রায় প্রতিটি সরকার, ইনক্লুডিং শেখ হাসিনার সরকারের সাথে তার সম্পর্ক ছিল দহরম মহরম সম্পর্ক। এবং শেখ হাসিনা সরকারকে সে বুঝিয়ে, শেখ হাসিনার মাধ্যমে সে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিরাট সুবিধা নিয়েছে। এমনকি শেখ হাসিনার সরকারের সময় এই ডক্টর ইউনূস ক্লিনটনকে বাংলাদেশে, এই ডক্টর ইউনূস নিয়ে যায়নি, মানে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ক্লিনটন যখন বাংলাদেশে যায়, তখন ইউনূস প্রধানমন্ত্রীর সাথে ছিলেন, এবং প্রধানমন্ত্রী নিজে তার বক্তৃতায়, যেটা আমার কাছে, মানে এটা ওপেন বক্তৃতার কথা বলছি, ওয়ান টু ওয়ান, যে বক্তৃতায় তিনি বলেছেন যে ডক্টর ক্লিনটন যাওয়ার সময় মহিলাদের হাতে হাতে কিছু টেলিফোন তিনি তুলে দেন, যাতে ক্লিনটন যদি জিজ্ঞেস করে তাহলে তারা বাংলায় বলবে, ট্রান্সলেটর থাকবে, যে এইসবগুলো হলো গ্রামীণ ব্যাংকের ফ্রি টেলিফোন এই মহিলাদেরকে দেওয়া হচ্ছে। আমি বলছি প্রধানমন্ত্রী নিজে এই কথাগুলো অনলাইনের বক্তৃতায় বলেছেন,
রেকর্ডেড। উনি বললেন যে আমি যখন এটা পরে জানতে পারলাম, এই যখন ক্লিনটন চলে গেলেন, তারপর তাদের কাছ থেকে যখন টেলিফোন গুলো ফিরিয়ে নেওয়া যা হচ্ছে, তখন অনেকেই আমার কাছে কমপ্লেন করলো। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কেন? বললো যে আমাদেরকে তো বলছে যে টেলিফোন শুধু দেখানোর জন্য, তোমার ফেরত দিতে হবে, না হলে তা অসুবিধা আছে। এই হলো এই ব্যক্তি, সেই ব্যক্তি, সে আসলে এই ভিক্ষার থলি নিয়ে, নিজের এসবগুলো নিয়ে, সে এই জন্য সরকার প্রধান হয়ে তার তো আমার মনে হয় 24 ঘন্টায় শুধু ঘুমানোর এবং তার বাথরুম, টয়লেট, খাওয়া দাওয়া ছাড়া অন্য সময় তো তার সময় নেই, কারণ একটা দেশ পরিচালনার দায়িত্বভার তার কাছে। তাহলে সে প্রতিদিন, প্রত্যেক মাসে বিদেশে যায় কেন? কিন্তু শেখ হাসিনা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে ওনার এতগুলো এবং সিরিজ, আমার মনে হচ্ছে আরো থাক না, আরো আসবে, অনেকদিন লাগবে, যে লম্বা সিরিয়াল আমরা জানি, অনেকদিন লাগবে। হ্যাঁ, অতএব এই ডক্টর ইউনূস এখনো এই শক, যে এই জন্য সে, যদিও বলা হচ্ছে যে সৌদি আরব তাকে ভিসা দেয় নাই, আমার মনে হচ্ছে সে কনফিউশনে পড়ে গেছে। এবং অনেককে দেখা যাচ্ছে যে এখন ঘন ঘন আমেরিকা চলে আসছে। আমেরিকাতে তাদের কোনো, আমি বলবো সরকারের সাথে কি কোনো ধরনের সরকারি সফর এরকম কিছু, জানছি না, জানলে আমরা হয়তো, বা আমি না জানলেও আমাদের বাংলাদেশে অন্যান্য সাংবাদিকরা যারা এসবগুলো জানেন বা লক্ষ্য রাখেন, তারা আমাদেরকে জানাতেন। সেরকম কিছু না। যেমন যারাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনিও বোধহয় টার্কিশ এয়ারলাইন্সে চলে আসছেন। আর এই আমি বলবো যে অপরিচিত একটি ইউনিভার্সিটি থেকে একটি পিএইচডি ডিগ্রিধারী, উনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সংবিধান টানা হেঁচড়া করবেন, কাটাকাটি করবেন, তিনিও এখন আমেরিকায়। সো এই বিষয়গুলো মনে হচ্ছে ডক্টর ইউনূস মানে অনেকটাই, যে এটা কি হচ্ছে এখন। কিন্তু উনি আর ভারতকে শাসিয়ে কথা বলছেন না। আর সেই সাথে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, উনি নিজে খুব, আমি বলবো খুব, বাংলাদেশ তো আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, আমাদের দেশকে তারা বেদখল করে বসে আছে, কিন্তু তারপরেও মানে বেআইনি ভাবে দখল করে, কিন্তু তারপরে অন্য একটি রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অন্য দেশের প্রধানকে যখন বলেন মুখ সামলায় কথা বলবেন, ডক্টর ইউনূস ওই পর্যায়ে নেমে গেছেন। ফজলুল বারী ভাই, আপনি একটা প্রসঙ্গ এনেছেন এখানে, উনি নিজেকে পৃথিবীর মহাশক্তিধর বা মহান একটা মানুষ হিসেবে ভাবতে অভ্যস্ত। ক্ষমতায় আসার কি পরে ওনার সেই ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলো? উনি একটা 30 তত্ত্ব প্রচার করছেন সারা পৃথিবীব্যাপী। তার ক্ষমতার সময় বাংলাদেশেই এটি ব্যর্থ, বাংলাদেশেই বেকারত্ব বেড়েছে, বাংলাদেশি দারিদ্র, সমস্ত সমস্যাগুলা বাংলাদেশে বেড়ে গেছে তারা বলে। প্রথমে বলি 30 তত্ত্ব। সেটা হলো কি, পরিবেশগত যে কোনো এমিশন হবে না পৃথিবীতে, পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। কেন? এমিশন তো আমিও আপনি তৈরি করি, আমি আপনি যে খাই, আমি আপনি যে শ্বাস ফেলাই, আমি আপনি যে বায়ু নির্গত করি, এসবগুলো তো এমিশন। আচ্ছা, এটা হলো পাগলামে। সে তাহলে প্রথমে বিমান ব্যবহার করা বন্ধ করে না কেন? সে প্রথমেই তার জুতা ব্যবহার করা বন্ধ করে না কেন? সে কেন সমস্ত গ্রামীণ কি যারা বিভিন্ন কিছু তৈরি করছে, তার ব্যাগ ট্যাগ এসবগুলো সবগুলো এমিশন তৈরি করছে। অতএব সে এটা হলো একটা। তারপরে কি, যে থাকবে না, গরিব থাকবে না। মার্কসিজম নিয়ে আমার গভীর পড়াশোনা বলতে পারেন। গভীরের অর্থ হলো আমি তাত্ত্বিক নই, মানে আমাকে জানা বোঝার জন্য সেখানে এটা এই মানুষকে মুক্তি দেওয়ার যে সনদ, যে আমরা কেউ গরিব থাকবে না, সমবন্টন হবে আমাদের সম্পদের। এইটা তো ফেল ইতিমধ্যে পৃথিবীতে তো 50-70 বছর করা হলো, এক্সপিরিয়েন্স করা হলো। কারণ হিউম্যান ফ্যাক্টরি এটার বিরোধী। কারণ আমি যখন ব্যক্তিগত, এটা আমেরিকা এই বিষয়টাতে খুব সাকসেসফুলি ডিফাইন এবং ডিফেন্ড করতে পেরেছে যে কেন ক্যাপিটালিজম ইজ বেটার দেন সোশ্যালিজম। কারণ
আমি যখন উদ্বৃত্ত সম্পদের মালিকানার অংশ আমি না বা মালিক আমি না, তখন আমার ইন্টেনশন কোনো ইয়া থাকে না যে সার্ভিস দেওয়ার জন্য, ছোট হোক বড় হোক। আমি শুধু উদাহরণ দিব যে একটা রেস্টুরেন্ট যখন আপনি মালিক না, আপনি ওই রেস্টুরেন্টের যে কোনো লেভেলে চাকরি করেন, এই চাকরিটা করার অর্থ হলো এবং আপনার মালিক হলো যে এটা আপনি নিজেই মালিক, মানে সরকারি মালিকানায়। অতএব সেখানে একজন কাস্টমার কি পেলো, কি ভালো খেলো না, ইউ ডোন্ট কেয়ার। কাস্টমার আসলো বললো যে এই খাবার আছে নাই, অমুকটা আছে নাই, পানি গরম নাই। আমি নিজে উদাহরণ দিতে পারি, আমি যখন চেকোস্লোভাকিয়াতে যাই তখন সেটা সোশ্যালিস্ট কান্ট্রি 1987, এবং আমি 87 থেকে 2003 পর্যন্ত সেই দেশে বাস করি। যদিও আমি যাওয়ার পরপরই আমি জানি না বাংলাদেশ থেকে এই আন্দোলন, ছাত্র আন্দোলন নিয়ে গেলাম কিনা, 89-এ ছাত্র আন্দোলন শুরু হলো। এবং এই যে হিউম্যান ফ্যাক্টরি, যেই ঘটনাটা ঘটবে না, দরিদ্র বিমোচন, দারিদ্রতা হলো মানুষের একটা ব্যক্তি যখন অলস তখনই সে দরিদ্র। এই সম্পদ আপনাকে এনে কেউ দিবে না আপনি যদি কঠোর পরিশ্রম না করেন। উদাহরণ দেই এই ডক্টর ইউনূস, কারণ এই ডক্টর ইউনূস এই ছোট কাল থেকে সে বারবার এখন কিন্তু প্রায়ই বলে যে বুদ্ধি থাকলে চাকরি করতে হয় না। বুদ্ধি, হ্যাঁ, ওনার বুদ্ধি আছে, উনি জানে যে ফান্ড উঠছে পৃথিবীর সমস্ত জায়গায়, সে এখানে উনি লিখতে জানেন, যে মিথ্যা কথা বলতে জানেন, যে আমি গ্রামীণ ফোন দিচ্ছি ফ্রি, অতএব আমাকে টাকা দাও। হ্যাঁ, আরেকটা নিয়ম হলো যে আপনি যখন ফান্ড পাবেন সেটা 100% দিতে হবে না মানুষকে, আপনি 65% আপনি খরচ দেখাতে পারেন নিজের বেতন সহ সমস্ত কিছু। সো এই বিষয়টা সে জানে, ততএব সে নিজে এই নিজের তত্ত্ব, আপনি জানেন যে একজন, সে চোর হোক, সে ডাকাত হোক এবং সে ভিক্ষুক হোক, তাকে প্রতিনিয়ত একই স্টাইলে ভিক্ষা চাইলে সে পাবে না। অতএব এই নতুন তত্ত্ব, যেহেতু সে নিজে একটা পজিশন নিজকে মনে করেছে, সে তৈরি করেছিল, এবং আমেরিকান লবির মাধ্যমে নিজের বাংলাদেশ থেকে উদ্বৃত্ত টাকা, যেসবগুলো টেলিকম এবং এই ইন্টারেস্ট থেকে উদ্বৃত্ত টাকা ঢেলে দিয়ে সে যখন শান্তিতে নোবেল প্রাইজ, ভাই বিশ্বাস করেন যে এখন যদি ডক্টর ইউনূস এতগুলো মানুষকে হত্যা করছে, এতগুলো মানুষকে প্রতিনিয়ত হত্যা করছে, এখন যদি তাকে শান্তিতে নোবেল দেওয়া হয় তাহলে আমি বুঝতাম হ্যাঁ এটার একটা রিজন আছে, কারোর জন্য শান্তি সে তৈরি করছে। কিন্তু যখন সে শান্তিতে নোবেল পায়, আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি তো আমার সিনিয়র সাংবাদিক, আপনাকে আমি, উনি শান্তির জন্য কোন কাজটি করেছেন? উনি কোন দেশ আক্রমণ করেছেন এবং বলেছেন একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি? উনি কোন দেশের পক্ষে গিয়ে যুদ্ধ করেছেন? কোথাও কিছু করেননি। উনি যেটা করেছেন সেটা হলো গরিব মানুষকে, কারণ এটা হলো ইনভেনশন, মানে ওনার নিজস্ব ইনভেনশন নয়, এটা আগে থেকেই ছিল, যার জন্য আব্রাহামিক সমস্ত ধর্মে যেমন শুকর খাওয়া নিষেধ, ঠিক একই বা শুকরের চেয়ে খারাপ জিনিস তারা বলছে আব্রাহামিক ধর্মগুলোতে, সেটা হলো সুদ। কারণ সুদ সেই আদিকাল থেকে এটা একটা বিরাট অমানবিক বিষয়, এবং সেইটার 200-300%, 500% সুদ সংগ্রহ করেন, কালেক্ট করেন এই ডক্টর ইউনূস। অতএব সে নিজকে যখন মনে করলো যে আমি তো বিশ্বের খুব পাওয়ারফুল একজন মানুষ, আমার চতুর্দিকে ইনফ্লুয়েন্স আছে এবং আমাকে আসলে বসাইছে কারা, এই যে চেয়ারটাতে বসে আমি এখন কথা বলছি, এটাতে আমাকে বসতে কে এনে বসিয়ে দিল? তারা যখন ক্ষমতায় আমেরিকায়, এবং তারা যেহেতু আমার পক্ষে, সো হু কেয়ারস ইন্ডিয়া। এই জন্য 7ই অগস্ট 2024 সনে এই ভারতের গণমাধ্যমে উনি ইন্টারভিউ দিয়ে শাসাচ্ছিলেন, তখন উনি কিন্তু শপথ গ্রহণ নেননি, তখন কোন দেশের প্রধানও উনি নয়, তখনই উনি শাসাচ্ছিলেন, বলছিলেন যে কি বাংলাদেশ এবং বাংলাদেশে যদি ভারত নাক গলায় তাহলে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল, এমনকি আরাকান তথা বার্মাতে অশান্তি বিরাজ করবে। এখন বলেন না কেন? অতএব তার স্বপ্ন ভঙ্গের অনেক কারণ রয়েছে।